আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারান্ডা মাতার মন্দির সম্পর্কে এবং তার বিশেষত্ব সম্পর্কে, এবং আমরা তারান্ডা মাতা মন্দির হয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে রক টানেলের মধ্যে দিয়ে আমরা কিভাবে হিমাচলের কিন্নর জেলায় প্রবেশ করলাম। আপনারা যারা আগের পর্বগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের আগের পর্বগুলো একবার দেখে নিন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। কিন্নর জেলায় প্রবেশ করে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা এগিয়ে চললাম কার্ছাম ড্যামের দিকে বা সাংলার উদ্দেশ্যে। এই মহাসড়ক পথেই আমরা এই দৃশ্য দেখতে পেলাম আর সাথে সাথেই ক্যামেরা বন্দি করলাম। একপাল ভেড়ার দল এগিয়ে চলেছে আর তার সাথেই আমাদের পাশ দিয়ে চলেছে শতদ্রু নদী। শতদ্রু নদী যেমন আমাদের সাথে ছাড়েনি, তেমন আমরাও শতদ্রু নদীকে নিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। হিমাচল প্রদেশের কিন্নরের কার্ছাম বাঁধের দিকে রক টানেল বা ওয়াংটু এলাকা থেকে যাওয়ার রাস্তাটা সাধারণত সরু এবং মনোরম। জলবিদ্যুৎ প্রকল্প ও পাহাড়ি ভূখণ্ডের কাছাকাছি থাকার কারণে পথটি কিন্তু খুবই চ্যালেঞ্জিং হতে পারে। যাই হোক, এই রাস্তাটি পাকা কিন্তু বেশ কয়েকটি অংশে সরু। এতক্ষণ তো আপনাদের সারহান থেকে সাংলা যাওয়ার রাস্তা সম্পর্কে বিবরণ দিলাম। এবার আসা যাক এখানকার ওয়েদার সম্পর্কে কিছু তথ্য নিয়ে। এতক্ষণ পর্যন্ত আমাদের জার্নিতে আপনারা দেখেছেন হিমাচল প্রদেশ বা কিন্নর হলেও আমরা কিন্তু কোনো গরম পোশাক পরিনি, কারণ এত পর্যন্ত সেরকম ঠান্ডা আমরা অনুভব করিনি। সূর্যের তাপ এখানে ভীষণই কড়া, তাই রোদ ওঠার আগে পর্যন্ত একটা শীতল ভাব থাকলেও রোদ ওঠার পর সেটা প্রচণ্ড গায়ে লাগে। তাই এই ট্যুরে আসলে আপনারা অবশ্যই ক্যাপ, সানগ্লাস, সানস্ক্রিন এগুলো ক্যারি করুন। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো এখানে যত উঁচুতে উঠবেন তত রোদের সাথে সাথে হাওয়ার বেগও বাড়বে। এই সময় গায়ে হালকা গরম পোশাক পরলে ভালো হবে, কারণ আমরা যখন কার্ছাম ড্যামের কাছে পৌঁছালাম তখন প্রচণ্ড হাওয়া ছিল। এত হাওয়া যে আপনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না। আবার কিছুটা এগিয়ে যখন আমরা জলবিদ্যুৎ প্রকল্পের কাছে গেলাম, সেখানের বাষ্পা নদীর সুন্দর নীল রং দেখে আপনি এতটাই মোহিত হবেন যে সেখানে কিছুক্ষণ সময় আপনার কাটাতে ইচ্ছা করবে। কিন্তু সেখানেও প্রচণ্ড রোদ, আপনি যদি ক্যাপ বা সানগ্লাস না পরেন বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না। এই রোদ হাওয়ার চক্করে আপনার কিন্তু ঠান্ডা গরমের সমস্যা হতে পারে, যেমনটা আমার হয়েছিল। যত পথ এগিয়ে যাচ্ছি প্রকৃতি যেন তার বিস্ময়কর অপূর্ব সুন্দর প্রকৃতি আমাদের উপহার দিয়ে চলেছে। অবশেষে আমরা এসে পৌঁছেছি কার্ছাম ড্যামে। কার্ছাম ড্যামটি মূলত শতদ্রু নদীর উপরে তৈরি একটি ড্যাম। গাড়িটা এখানে পার্কিং করে আমরা ড্যামের দিকে এগিয়ে গেলাম। এটিই হলো কার্ছাম ড্যাম, যেটা শতদ্রু নদীর উপরে তৈরি। প্রচণ্ড বেগে এখানে হাওয়া চলছিল, যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে কত দ্রুত এখানে হাওয়া চলছিল। কার্ছাম ড্যাম থেকে বাঁ দিকে এগিয়ে গেলেই দেখা যাবে শতদ্রু এবং বাষ্পা নদীর সঙ্গমস্থল। শতদ্রু নদীর জলটা দেখুন ওই ধূসর রঙের,
আর বাঁশপা নদীর জলটা এই নীল রঙের। এই দুটির মিলনস্থল হলো এই স্থানটি। ঠিক এখান থেকেই শতদ্রু নদী আমাদের সাথ ছেড়ে দিয়ে আমরা এগিয়ে চললাম এবার বাঁশপা নদীর সাথে নিয়ে। এই জায়গাটা এত শান্ত এবং নিরিবিলি, আর প্রকৃতি যেন এখানে নিজের সুন্দর রূপটাকে বিস্তার করেছে। তো আপনি এখানে অনেকক্ষণ সময় কাটাতে আপনি বাধ্য থাকবেন। কারচাম হিমাচল প্রদেশের কিন্নর জেলার একটি গুরুত্বপূর্ণ শহর, যা শতদ্রু এবং বাঁশপা নদীর সঙ্গমস্থল হিসেবেও পরিচিত। এটি মনোরম বাঁশপা উপত্যকায় প্রবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবেও কাজ করে। এই অঞ্চলটি 1000 মেগাওয়াট জেএসডব্লিউ এনার্জি কারচাম 1-2 প্ল্যান্ট এবং সোংটং কারচাম প্রকল্প সহ প্রধান জলবিদ্যুৎ প্রকল্পগুলির আবাসস্থল। এটি কিন্নর জেলার জাতীয় সড়ক 5 নম্বর রুটে অবস্থিত। এখানে ধূসর শতদ্রু নদী নীল বাঁশপা নদীর সাথে এসে মিলিত হয়েছে। এখানে 1091 মেগাওয়াট কারচাম 1-2 জলবিদ্যুৎ কেন্দ্রের মূল অবস্থান। এটি একটি প্রধান বেসরকারি খাতের জলবিদ্যুৎ প্রকল্প। এটি সাংলা এবং চিৎকুলের মতো মনোরম বাঁশপা উপত্যকারও প্রবেশপথ। আমরাও এই জায়গাতে অনেকক্ষণ সময় কাটিয়ে এগিয়ে চললাম এবার সাংলার উদ্দেশ্যে। সাংলা এখান থেকে মোটামুটি 45 থেকে 50 মিনিট সময় লাগবে যেতে। কারচাম থেকে যখন আমরা এগিয়ে চললাম তখন পাথুরে রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম, যার একদিকে পাহাড়ি পাথর আর একদিকে হাজারো গভীর খাদ। আর রাস্তাটা ওয়ান ওয়ে হওয়ার জন্য আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করে করে যেতে হচ্ছে যখন অপোজিট থেকে গাড়ি আসছে। এই পাথুরে পাহাড়ি পথ বেয়ে আমরা এগিয়ে চললাম সাংলার উদ্দেশ্যে। হিমাচলের এই রাস্তাগুলোতে কিন্তু যখন তখন ধস নামে, তাই খুব সাবধানে এইসব রাস্তাগুলোকে আপনাদের অতিক্রম করতে হবে। এখানে কখন কোন বিপদ ঘটবে সেটা কিন্তু আগে থেকে জানা যায় না। রাস্তাগুলির ভয়াবহতা আপনাকে যতটা বেশি ভীত করবে ততটা বেশি আপনাকে চারিপাশের এই পরিবেশটা আকৃষ্ট করবে। হিমাচলের এই রাস্তাগুলোকেই ডেঞ্জার রাস্তাগুলোর মধ্যে একটি বলা হয়। চারপাশের এই সৌন্দর্য দেখে আপনার এগিয়ে যেতেই মন করবে। খুব ভয়ঙ্কর রাস্তা দিয়ে চলতে চলতে আমরা একটা ভিউ পয়েন্ট পেলাম। সেখানে গাড়ি কিছুক্ষণ দাঁড় করিয়ে আমরা কিছুক্ষণ ফটো তুললাম আর প্রকৃতিটাকে উপভোগ করলাম। দেখুন নিচ দিয়ে বয়ে চলেছে বাঁশপা নদী, আর এখানের প্রকৃতি কতটা সুন্দর।
আমরা অতটা সুন্দর রূপ আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু নিজের চোখে দেখলে এটা অস্বাভাবিক সুন্দর একটা দৃশ্য। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখুন, দেখবেন খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই কিনা আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। টুকপা উপত্যকা, যা সাধারণত বাসপা বা সাংলা উপত্যকার নামে পরিচিত, ভারতের হিমাচল প্রদেশের কিন্নরের একটি মনোরম উচ্চতাযুক্ত অঞ্চল, যা বাঁকানো বাষ্পা নদী, আপেল বাগান এবং ঐতিহ্যবাহী হিমালয় গ্রামগুলির জন্য বিখ্যাত। প্রায় 2621 মিটার এবং তার চেয়েও বেশি উচ্চতায় অবস্থিত এই উপত্যকাটি। এটি তুষারাবৃত শৃঙ্গ এবং নির্মল প্রকৃতির বৈশিষ্ট্যযুক্ত। মনোমুগ্ধকর হিমালয় দৃশ্য, আপেল বাগান এবং প্রবাহিত বাষ্পা নদীর জন্যও পরিচিত। এখানে সাংলা এবং রাকছামের মতো মনোমুগ্ধকর গ্রাম আছে, যেখান থেকে তুষারাবৃত পাহাড়ের মনোরম দৃশ্যের সাথে এক নির্মল অবকাশ পাওয়া যায়। টুকপা উপত্যকা কিন্নর জেলায় অবস্থিত। এটিকে সাংলা উপত্যকাও বলা হয়, কারণ সাংলা হলো এখানকার প্রধান শহর। এটি সীমান্তবর্তী চিটকুলি গ্রামের প্রবেশদ্বার হিসাবেও কাজ করে। উপত্যকাটি খাড়া ঢাল, পাইন বন, সবুজ তৃণভূমি এবং স্ফটিক স্বচ্ছ বাষ্পা নদী দ্বারাও চিহ্নিত, যা শতদ্রু নদীর একটি উপনদী। এর বৈশিষ্ট্য হলো বাষ্পা নদী, যা এর মধ্য দিয়ে প্রবাহিত হয়, যা দেবদারু, আলপাইন এবং শঙ্কুযুক্ত গাছের ঘন বন সহ একটি সবুজ খাড়া উপত্যকা তৈরি করে। উপত্যকাটিতে প্রবেশের জন্য একটি রাস্তাই ব্যবহার করা হয়, যা একটি বিশিষ্ট প্রবেশদ্বার হিসাবে পরিচিত, আর এই প্রবেশদ্বারটি হলো টুকপা ভ্যালি গেট, যেটি টুকপা ভ্যালি গেট নামেও পরিচিত। টুকপা উপত্যকা হিমালয়ের সবচেয়ে মনোরম উপত্যকাগুলির মধ্যে একটি, যা প্রকৃতির এক প্রশান্তির অনুভূতি প্রদান করে। এখানকার মূল গন্তব্যস্থল সাংলা। সাংলা এখানকার বৃহত্তম শহর এবং প্রশাসনিক কেন্দ্র, যা তার উর্বর মাটি এবং আপেল বাগানের জন্যও পরিচিত। সাংলা এই উপত্যকার প্রধান এবং জনবহুল গ্রাম, যা 2621 মিটার উচ্চতায় অবস্থিত। সারাহানের পর আমরা সাংলাতেই আপেল বাগান দেখতে পেলাম, কিন্তু সাংলায় আপেল বাগান তুলনামূলকভাবে অনেক বেশি সারাহানের তুলনায়। প্রায় প্রত্যেকটি বাড়িতেই আপেল বাগান আছে। আমরা যে সময় গিয়েছিলাম ওই সময় প্রায় সব গাছেই আপেল ভর্তি ছিল, এবং আমরা সাংলা থেকে ফেরার সময় কিছু আপেলও কিনেছিলাম। যাই হোক, এবার আসি সাংলার ব্যাপারে। এখানে প্রচুর হোমস্টে আছে থাকার জন্য। আপনারা গুগল থেকেও নিজেদের পছন্দ মতো হোমস্টে চুজ করতে পারেন। আমরা যখন সাংলাতে এসে পৌঁছালাম তখন বিকেল প্রায় 4:30 বাজে। এখানে এসে এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হলাম। আমরা প্রায় সব জায়গার হোটেল আগে থেকেই বুকিং করে এসেছিলাম। সাংলাতেও আমাদের আগে বুকিং ছিল হোটেল প্যারাডাইসে, কিন্তু আমরা এসে রিসেপশনে কথা বলে জানতে পারলাম যে আমাদের নামে বুকিং ছিল সেটা নাকি ক্যান্সেল হয়ে গেছে। কারণ হিসাবে হোটেল ম্যানেজার আমাদেরকে বললেন আমরা যদি আগের দিন রাতেও তাদের কল করে বলতাম তাহলে ওনারা নাকি আমাদের নামে কনফার্মেশন রাখতো। ব্যাপারটা আমাদের কিছুতেই বোধগম্য হলো না, কারণ সেখানে আমরা আগে থেকেই বুক করেছিলাম ওই দিনের জন্য। সেখানে তো আমাদেরকেই দেওয়ার কথা ছিল রুমটা, কিন্তু তারা আমাদের কাছ থেকে কোনো রকম কনফার্মেশন না নিয়েই অন্যজনকে রুমটা দিয়ে দেয়। তো ওনারা সেটা ওনাদের ভুল বুঝতে পেরে আমাদের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং আমাদেরকে বসিয়ে কফি অফার করে আমাদের পাশেই একটা হোটেলও ঠিক করে দিয়েছিলেন।
যেহেতু পুজোয় প্রচুর ট্যুরিস্টদের চাপ ছিল, তাই হোটেল সেখানে পাওয়া যাচ্ছিল না। তাই উনি আমাদের জন্য যেটি ব্যবস্থা করে দিয়েছেন সেইটা আমাদের খুব পছন্দ না হওয়ার দরুন আমরা ওনাদেরকে বলি যে আমরা এখানে থাকবো না, আপনি বরং আমাদেরকে চিটকুলে কোনো একটা হোটেলের ব্যবস্থা করে দিন। যেহেতু আমরা শুনেছি এবং ফেসবুক, ইউটিউবে অনেক ভিডিও দেখেছি চিটকুলের ব্যাপারে, তো সেই জন্য আমরা ঠিক করলাম তাহলে যখন আমরা সাংলাতে থাকতেই পারছি না, তাহলে আমরা চিটকুলে গিয়েই থাকি, তাহলে চিটকুল গ্রামটাও এক্সপ্লোর করা হবে। তো উনি আমাদের কথা মতন চিটকুলেরই একজন হোটেলে ওনার চেনা পরিচিত ব্যক্তির সাথে কথা বলে আমাদের একটা রুম বুক করে দিলেন। সাংলাতে পৌঁছানোর পর আপনাকে অবশ্যই গরম পোশাক পরতে হবে। যেহেতু আমরা সাংলাতে স্টে করিনি, আমরা স্টে করেছিলাম চিটকুলে, তাই সাংলা থেকে চিটকুল যাওয়ার রাস্তাটা যতটা মনোমুগ্ধকর ততটাই রোমাঞ্চে ভরা। আর ঠান্ডাটাও বেশ ভালোভাবেই শুরু হয় ওই পথ ধরেই। চিটকুল যাওয়ার রাস্তায় বেশ অনেকগুলো পাহাড়ি ঝর্ণা পড়বে, সাথে পথটিও বেশ শান্ত প্রকৃতির, সমস্ত সৌন্দর্য যেন ওই পথেই। পাহাড়ির রাস্তা যত বেশি ডেঞ্জার তত বেশি সুন্দর। একটা কথাই আছে না, প্রত্যেকটা কষ্টের শেষে একটা ভালো স্টোরি থাকে। এটাও ঠিক তাই। এই যে কষ্ট করে আমরা যাচ্ছি, এর শেষটা যে কত ভালো হবে সেটা আমাদের চন্দ্রতাল বা কাজা ধরলেই বুঝতে পারবো। সাংলা থেকে রাকসাম হয়ে চিটকুল যাওয়ার পথটা কিন্তু খুবই সুন্দর। আমার এই ট্রিপটাতে ব্যক্তিগতভাবে এই রাস্তাটা খুব পছন্দ হয়েছিল। রাস্তাটি পাথুরে হওয়ার সাথে সাথেও এখানে রয়েছে অজস্র ঝর্ণা। আপনি কিছুক্ষণ যেতে যেতেই অসংখ্য ঝর্ণা দেখতে পাবেন। যে পথ ধরে আমরা চিটকুল যাচ্ছি সেই পথ ধরেই আমরা আবার ফিরে আসব যখন আমরা কাজার উদ্দেশ্যে রওনা হব। এই একই রাস্তা দিয়ে আমরা তখন ফিরব। প্রচুর বাইকাররাও এই সময় এখানে ট্রিপ করতে আসে, তো আপনি যদি বাইক নিয়েও আসতে চান আপনি এখানে আসতে পারেন।
এই ঝর্ণাটি ছিল একদম আর্মি ক্যাম্পের সামনে। খুব সুন্দর এই জায়গাটা, শান্ত নিরিবিলি, আর এই জায়গাটায় আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। অবশেষে আমরা ঢুকলাম চিটকুল গ্রামে। চিটকুল গ্রাম সম্পর্কে আপনাদের আর কি বলবো। চিটকুল গ্রামটি হলো ভারত তিব্বত সীমান্তের একদম শেষ গ্রাম, মানে এটা হলো ভারতের শেষ গ্রাম। গ্রামটিতে হাতে গোনা 25 থেকে 30টা পরিবার বাস করে। খুবই সুন্দর একটি গ্রাম, যা পাহাড় দ্বারা আবৃত এবং যার পাশ দিয়ে বয়ে গেছে বাঁশপা নদী। এই চিটকুলেই রয়েছে ভারতের শেষ পোস্ট অফিস, ভারতের শেষ ধাবা, সব এখানেই অবস্থিত। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা হলো চিটকুলের বাস স্ট্যান্ড। এখানে চণ্ডীগড় থেকে একটি বাস আসে আর আম্বালা স্টেশন থেকে একটি বাস আসে। यहाँ पे खिंचाने तो नहीं अपने आई। আমাদের চিটকুল গ্রাম পৌঁছতে পৌঁছতে বিকেল 5টা হয়ে যায়। তখন প্রায় সূর্যিমামা অস্ত যাওয়ার পথে। তো আমাদের ড্রাইভার সাহেব বললেন, যেহেতু আমাদেরকে পরের দিন কাজা যেতে হবে, তাই খুব ভোরে বেরোতে হবে এবং পর্যাপ্ত সময় আমাদের না থাকার জন্য ড্রাইভার সাহেব বললেন, তাহলে চলুন আমরা আপনাকে ভারত তিব্বত সীমান্তটা ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা ওনার কথার সহমত পোষণ করলাম। তারপর আমরা ভারত তিব্বত সীমান্তের দিকে যাওয়া শুরু করলাম। যেতে 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 বেশ আমরা যখন সীমান্তের কাছাকাছি এসে পৌঁছই, তখন সেখানে চেকপোস্টে একজন আর্মি দাঁড়িয়েছিলেন। উনি আমাদেরকে বললেন যে এখন আমাদের এই চেকপোস্ট বন্ধ আছে, মানে যাত্রী সাধারণের জন্য এখন এটা খোলা যাবে না, তো আপনারা এখান থেকে দয়া করে ব্যাক করে চলে যান। তো সেই মতো আমরা ওখানে একটু নেমে আশেপাশের ভিডিও করে একটু ভালো মতন গ্রামটা ঘুরে আমরা আবার ব্যাক করে হোটেলের দিকে রওনা দিলাম। তখন বেশ ঠান্ডা ভালোই পড়ছিল, যেহেতু আমরা সারাহান থেকে বেরিয়েছিলাম সকালবেলাতেই, সেজন্য তখন খুব অতটা বেশি আমাদের ঠান্ডা লাগেনি। যখন আমরা চিটকুল গ্রামে ঢুকলাম, তখন বেশ ভালোই ঠান্ডা অনুভব করতে আমরা শুরু করলাম। তারপর গাড়ির কাজটাও আমরা বন্ধ করে দিলাম বেশ শীত অনুভব করার জন্য। তারপর যখন আমরা হোটেলে এসে পৌঁছলাম, তখনই আমাদেরকে শীতের পোশাকটা পরতেই হলো, তা না হলে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, এতটাই ঠান্ডা। আমরা যখন চিটকুল হোটেলে এসে পৌঁছলাম, তখন টেম্পারেচার দেখাচ্ছিল ফোনে 6 ডিগ্রি। বেশ ভালোই ঠান্ডা অনুভব করলাম। তারপরে তো আমরা একটুখানি জাস্ট ফ্রেশ হয়ে চিটকুল গ্রামটা একটু এক্সপ্লোর করতে বেরোলাম। বেরিয়ে এসে আমাদের যেহেতু পরের দিন খুব সকাল সকাল বেরোতে হবে, তাই তাড়াতাড়ি আমরা ডিনার করে শুয়েও পড়লাম। পরের দিন যখন আমরা ভোরবেলা সকালে উঠি, তখন দেখতে পাই টেম্পারেচার 2 ডিগ্রি, মারাত্মক ঠান্ডা অনুভব করলাম। তো সেদিন ছিল 30শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বরে যদি এত ঠান্ডা থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে শীতকালে এখানে কীরকম ঠান্ডা পড়ে, এবং এখানে পর্যাপ্ত পরিমাণে বরফ পড়ে। তাই চিটকুলে যারা থাকেন তারা শীতের সময় নিচে সাংলাতে নেমে আসেন। তারপর আবার যখন শীতটা শেষ হয়, তখন আবার তারা চিটকুল গ্রামে ফিরে যান।
তারপর যথারীতি সেখানে তারা তাদের মতন করে আবার হোটেল ব্যবসা শুরু করেন। আবার পর্যটকরাও সেখানে আস্তে 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 ভিড় জমাতে শুরু করেন। চিটকুল গ্রামে থাকার আরেকটি বিশেষত্ব হলো এখানে বাষ্প নদীর তীরে টেন্ট ভাড়া পাওয়া যায়। আপনি চাইলে টেন্টেও থাকতে পারেন। যারা আগে থেকে টেন্ট বুক করে আসবেন তাদের এই জায়গাটা সত্যিই খুব ভালো লাগবে। যেহেতু আপনারা দেখেছেন যে আমাদের চিটকুল গ্রামে থাকার কোনো পরিকল্পনা ছিল না, তাই আমরা সেখানে কোনো রকম টেন্ট বুক করিনি, তাই আমাদেরকে হোটেলেই থাকতে হয়েছিল। যদি আমাদের চিটকুলে থাকার পরিকল্পনা থাকতো তাহলে আমরা অবশ্যই এখান থেকে টেন্ট বুক করে যেতাম এবং সেই বাষ্প নদীর তীরের মনোরম দৃশ্যটাকে উপভোগ করতাম। আপনারা যারা আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন চিটকুল গ্রামে এসে এখানে বাষ্প নদীর তীরে টেন্ট ভাড়া করে এক রাত কাটানোর জন্য। বেশ মায়াবী পরিবেশ লাগবে আপনাদের আর যাওয়াটা এখানে বৃথা হবে না, ভালোই লাগবে। তো রাত্রিরে আমরা বেরিয়ে পড়েছিলাম চিটকুল গ্রামটাকে এক্সপ্লোর করতে। এখানে অনেক হোমস্টে আছে কিন্তু বিশাল ঠান্ডা এখানে, আমি তো এসে পুরো কেঁপে গেছি। এখন ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটু বাইরে বেরিয়েছি। আর কালকে যেহেতু সকাল 6টার সময় বেরিয়ে যাব, চিটকুল গ্রামটা ঘুরতে পারবো না, তাই এই রাত্রিবেলাটাই ঘুরে নিচ্ছি। খুব ভালো, এখানে ডিসেম্বরে বরফ পড়ে যায়, 4-5 ফুট হাইটে নাকি বরফ পড়ে যায়। বেরিয়েছিলাম মুড়ি খুঁজতে কিন্তু পেলাম না এখানে মুড়ি। ভালো, গ্রামটা বেশ সুন্দর। একটা মন্দির আছে, মন্দিরটাতে গেছিলাম কিন্তু মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে রাত্রিবেলা যেহেতু, আর ওখানে ভিডিও করতেও দেয় না। খুব সুন্দর গ্রামটা, ছোট্ট গ্রাম, ভারতের শেষ গ্রাম এটা। এরপরেই হচ্ছে ভারত তিব্বত সীমান্ত আছে। সুন্দর, আর পাহাড়ি মানুষগুলোর ব্যবহারটাই যেন আলাদা। আমাদের থাকার কথা ছিল সাংলাতে, কিন্তু সাংলার হোমস্টেটাতে একটু মানে বুকিংয়ে গন্ডগোল হয়ে যাওয়ার জন্য আমরা চিটকুলে এসে এখন থাকছি। কালকে আমরা বেরোবো কাজার উদ্দেশ্যে। কালকে আমাদের ভোর ভোর বেরোতে হবে, কারণ কাজাটা চিটকুল থেকে অনেকটাই দূরত্বে। ঠিক আছে, আর দেখা হবে কাজাতে গিয়ে নতুন ভিডিও। মর্নিং সবাইকে, এখন ঘড়িতে বাজে 6টা আর আমরা আছি এখন চিটকুল গ্রামে। চিটকুল গ্রামে কালকে এত ঠান্ডা ছিল যে আমরা এসে আর ভিডিও করতে পারিনি। তো আজকে আমরা চিটকুলের হোটেলের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এরা বিছানা ছিল, এখনও গুছিয়ে উঠতে পারিনি। 2 বেডের রুম, ঘরটার মোটামুটি ঠিকই আছে। একটা টেবিল ছিল, 2টো চেয়ার ছিল, আর টয়লেটটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। গিজারও আছে, একটা বেসিন আছে, আয়না আছে, বালতি আর কোমোট আছে, পরিষ্কারই আছে। আর বাইরের ভিউটা আপনাদেরকে দেখাই একবার। সে এখনো সকালের আলোটা পুরো ফুটে ওঠেনি, তো আপনাদের বাইরে গিয়ে দেখাই। বিশাল ঠান্ডা এখানে, 4 ডিগ্রি দেখাচ্ছে বাইরে। দেখুন বাইরেটা কতটা সুন্দর, যেদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড়। খুব সুন্দর গ্রামটা, আমরা কালকে রাত্রিরে এক্সপ্লোর করেছিলাম। আমরা আছি এটা কোন ইসে জানো, কোন হোমস্টে? কোনটা? এটা রীতা হোমস্টে। এটা আমরা আছি রীতা হোমস্টেতে। বেশ রাত্রিবেলা খাবারও দিয়েছিল, বেশ পরিষ্কার ছিমছাম খাবার দিয়েছিল। ডাল দিয়েছিল, মানে রাজমার ডাল, ভাত, রুটি
আর দিয়েছিল মিক্সড ভেজ, বেশ ভালোই দিয়েছিল। আর কালকে রাত্রে এত ঠান্ডার জন্য আমরা আর ভিডিও করতে পারিনি। তো এখনই আমরা 6টার সময় বেরিয়ে যাব, যেহেতু আজকের জার্নিটা আমাদের অনেকটাই বেশি। আমরা আজকে কাজা যাব যেহেতু, তো এই জন্য আজকে আমাদের এই সকাল সকালেই 6টার সময় বেরিয়ে যেতে হবে। আমরা এখন ব্রেকফাস্টের ঝামেলাটা বেশি করিনি, আমরা শুধু অমলেট করে দিতে বলেছি আমাদেরকে। এখন অমলেট খেয়ে আমরা বেরিয়ে যাব। আর চলতে চলতে দেখা হবে কাজার পথে। দিনের আলো ফোটার সাথে সাথে দেখুন, উফ কি সুন্দর লাগছে। তো আজকে চলে যাব কাজাতে। কাজাটা হচ্ছে স্পিতির আন্ডারেই পড়ছে। আজকের থেকে আমরা স্পিতিতে ঢুকবো। তো বাই বাই চিটকুল। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এখানে। আমরা অমলেট বলেছিলাম, যেহেতু আমাদের অমলেট দিয়েছে, ডাবল ডিমের অমলেট, সস আর 2 কাপ চা। বাস এটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো। আমরা এখন চিটকুল থেকে সাংলার উদ্দেশ্যে চলেছি। কাজটা নামিয়ে সামনে যে লাস্ট ভিলেজ অফ, এটা লাস্ট ধাবা অফ ইন্ডিয়া, ওই জায়গায় ভিডিওটা করবি। ओ हिंदुस्तान का হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, थोड़ा स्लो भी देना, लास्ट पोस्ट ऑफिस ওটাও করতে, ঠিক আছে? হ্যাঁ, তো গ্রামটাকে তো আমরা আগেই এক্সপ্লোর করেছিলাম। তো কালকে রাত্রিরে আমরা ঘুরেছিলাম, তো আপনাদের তো তখন দেখাতে পারিনি। দেখাবো আজকে। চিটকুলেই হচ্ছে গিয়ে ভারতের শেষ পোস্ট অফিস আর ভারতের শেষ ধাবা অবস্থিত, তো সেটাই আপনাদের সাথে দেখাবো। এই যে এটাই হলো শেষ ধাবা ভারতের। এই যে শেষ ধাবা, এটা নিচে যেতে হবে। পোস্ট অফিসও এখানে, লাস্ট ধাবাও এখানে। এই যে নিচে যেতে হবে, এটা এই সিঁড়ি থেকে নিচে চলে গেলে মোটামুটি যাওয়া যাবে। তো এখন তো বন্ধ সকালবেলা, এখন দেখাতে পাচ্ছি না। चलिए भैया, थोड़ा सा आगे बढ़िए। चलिए, हाँ थोड़ा सा आगे चलिए, थोड़ा सा। বাই বাই চিটকুল। আজকে আমাদের গন্তব্যস্থল কাজা। আজকে দিনটা আমাদের একটু হেক্টিক হবে, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম। তাই আজকে আমাদের তাবু বা না করতে থাকার জায়গায় আমাদের আজকে সেটা কাজে বৃষ্টি করতে হবে। আর নিচে বয়ে চলে যে বাষ্পা নদী আমাদের সাথে সাথে। যেহেতু গাড়ির রাস্তা প্রচণ্ড খারাপ, তার জন্য আমরা অতটা নিচে যেতে পারছি না সাইডে, তাই জন্য আপনাকে দেখতে পাচ্ছি না। দেখুন যাচ্ছে।